তারেক রহমান যে শেখ হাসিনার পথে হাঁটতেছে এটা হলো ওইটার চিহ্ন। আরেকটা যে সন্ত্রাসী বাহিনী বানাইতেছে। দর্শক সার্জিস আলম তারেক রহমানকে গালাগালি করার অপরাধে আজকে ভয়াবহ আক্রমণের শিকার হয়ে বিএনপি কর্মীরা সার্জিসকে আহত করে। এদিকে আজ সার্জিস আলম প্রধানমন্ত্রী তারেক রহমানকে খারাপ ভাষায় গালাগালি করেছে। সার্জিসের উপর ছাত্রদল আবারও আক্রমণ করে ভয়াবহ অবস্থা। সার্জিসের অসংখ্য এনসিপি কর্মীর মৃত্যু হয়েছে। বাংলাদেশে দুইটা দল মুক্ত হয়েছে, একটা দল হলো আওয়ামী লীগ, আরেকটা দল হলো বিএনপি। কোনো পার্থক্য নাই। এই মঞ্চে বলে যাচ্ছি, বিএনপির রাজনীতির খবর রচিত হবে ইনশাআল্লাহ। সার্জিস আলম এখন বিএনপির হাড্ডি ভাঙার ঘোষণা দিচ্ছে। মানে তারা এখন বলছে যে বিএনপি সরকার পতন করে দিবে, জাস্ট সময়ের অপেক্ষা মাত্র। এখন তারা বিএনপিকে এই ধরনের হুমকি দিচ্ছে। তারেক রহমান হইল অবৈধ সরকার, ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এনসিপি জামাত হচ্ছে জারদ সন্তান। তাদের 14 গোষ্ঠী জারদ, হাসনাত 14 গোষ্ঠী জারদ। কি এমন গোপন তথ্য লুকিয়ে আছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির হাতে, যা প্রকাশ পেলেই রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে খোদ প্রধানমন্ত্রীর? তারা এতদিন ধান খেতে ছিল, পাট খেতে ছিল, তারা এখন আসছে চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, বলা যাবে না। বিএনপি দল চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করে, এইটা এনসিপি নেতা কর্মীরা সরাসরি বলে। আজকে সার্জিস আলম তারেক রহমানকে নিয়ে খারাপ ভাষায় গালাগালি করে এবং সার্জিস আলম তুপের মুখে পড়ে বিএনপি কর্মী এবং ছাত্রদল কর্মীদের হাতে। দর্শক শ্রোতা, সার্জিস আলমরা যেই কানেই যাচ্ছে বাংলাদেশের, সেই কানেই গণধুলাই খায়, তাদের গাড়ির উপর আক্রমণ হয়। এখন দেখতে পারি ঢাকার মধ্যে সার্জিসের খারাপ অবস্থা এবং সরাসরি তারেক রহমান সার্জিস আলমদের বিরুদ্ধে একটা হুঁশিয়ারি দেন এবং তার কর্মীদেরকে একটা আদেশ দেন। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সার্জিস আলমের অবস্থা এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে অসংখ্য ঘটনা, সবকিছুই এক এক করে উন্মোচন করবো একটি ভিডিওতে। সব ফাঁস করে দেব। ঠিক এই একটি ভয়ঙ্কর হুমকিতেই যেন থমকে গেছে বাংলাদেশের রাজনীতির অন্দরমহল। কি এমন গোপন তথ্য লুকিয়ে আছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির হাতে, যা প্রকাশ পেলেই রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে খোদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানের? গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগ দেয়া এবং সর্বশেষ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা রাশেদ খানের অতীত নিয়ে এমন কি জানেন নাসিরউদ্দিন পাটোয়ারি? অন্যদিকে যে ছাত্র নেতারা একদিন বুক চিতিয়ে স্বৈরাচার পতন ঘটিয়েছিল, আজ কেন তাদেরই গাড়ি বহরে বৃষ্টির মতো ইট পাটকেল ধেয়ে আসছে? কেনই বা তাদের বিরুদ্ধে দায়ের করা হলো একের পর এক মামলা? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি সাম্প্রতিক রাজনীতির সবচেয়ে বড় রহস্য এবং রাজনৈতিক ময়দানের নৈপথ্যের কিছু অজানা অধ্যায়। তাই কোনো অংশ বাদ না দিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতেই আসা যাক এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির দিকে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশব্যাপী যে পদযাত্রা ডাক দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি, তা যে এতটা কণ্টকাকীর্ণ হবে তা হয়তো দলটির শীর্ষ নেতারাও কল্পনা করেননি। সিলেট ও হবিগঞ্জে টানা 3 দিন ধরে রীতিমতো নারকীয় তাণ্ডব চালানো হয়েছে এনসিপি নেতা কর্মীদের উপর। একসময় রাজপথের হিরো জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি বহরেও ন্যাক্কারজনক হামলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় কিভাবে তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, আর সার্জিস আলম কতটা অসহায়ভাবে সেই ভাঙা গাড়ির ভেতরে বসে আছেন। কিন্তু কেন এই হামলা? রাজনৈতিক বিশ্লেষক এবং বিরোধীদের দাবি এই হামলার পুরো দায়ভার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজনীতির মাঠে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন এক চরিত্র যিনি কোনো রাগ ঢাক না রেখেই কথা বলতে পছন্দ করেন। বিশেষ করে বিএনপি এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তার আক্রমণাত্মক, রূঢ় এবং অনেক ক্ষেত্রে ভণ্ডামি বলে আখ্যায়িত করা বক্তব্যগুলোই বিরোধী শিবিরের ক্ষোভের প্রধান কারণ। বিগত দিনের নির্বাচনে যেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানে নিজ দলের প্রচারণার চেয়েও বিএনপির মির্জা আব্বাসের মতো বর্ষিয়ান নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। বিরোধীদের মতে নাসিরউদ্দিন পাটোয়ারির এই উস্কানিমূলক এবং লাগামহীন বক্তব্যই মূলত সাধারণ মানুষ এবং বিরোধী নেতাকর্মীদের ক্ষুব্ধ করে তুলেছে, যার বহিঃপ্রকাশ ঘটছে এই হামলাগুলোর মাধ্যমে। আর এই ক্ষোভের আগুন যে শুধু ইট পাটকেলেই সীমাবদ্ধ নেই, তা প্রমাণ হয়ে গেছে আইনি পদক্ষেপেও। নাসিরউদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্যের জের ধরেই এবার এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে সরাসরি মামলা ঠুকে দিয়েছে বিএনপি নেতারা। অবাক করার মতো বিষয় হলো, এই হাই প্রোফাইল মামলার 1 নম্বর আসামি করা হয়েছে
স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং 2 নম্বর আসামি হিসেবে রাখা হয়েছে সার্জিস আলমকে। যারা একদিন বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, আজ তাদেরকেই দাঁড়াতে হবে কাঠগড়ায়। তবে রাজনীতির এই দাবানলে সবচেয়ে বেশি ঘি ঢেলেছে একটি ফোনালাপ এবং একটি ফেসবুক পোস্ট। একদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্যদিকে রাশেদ খান। রাশেদ খানের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা একটু মনে করিয়ে দেওয়া যায়। এই রাশেদ খান একসময় গণ অধিকার পরিষদের মহাসচিবের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এরপর রাজনীতিতে ভোল পাল্টে তিনি যোগ দেন বিএনপিতে। বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েও খুব একটা সুবিধা করতে পারেননি, হেরে যান শোচনীয়ভাবে। কিন্তু রাজনীতিতে টিকে থাকার আশ্চর্য ক্ষমতা রয়েছে তার। সব সমীকরণ পাল্টে দিয়ে বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বা উপদেষ্টার মতো একটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। সেই রাশেদ খানকেই এবারে সরাসরি টার্গেট করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। গত বৃহস্পতিবার রাতে রাশেদ খানকে ফোন করে নাসিরউদ্দিন পাটোয়ারি যে হুমকি দিয়েছেন তা রীতিমতো রাজনৈতিক বোমায় পরিণত হয়েছে। নাসিরউদ্দিন সরাসরি বলেছেন রাশেদ খান যেন তার বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন, আর যদি তা না করেন তবে রাশেদ খানের এমন সব গোপন তথ্য তিনি ফাঁস করবেন যা কল্পনাও করা যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি রাশেদ খানকে স্পষ্ট জানিয়েছেন, নাহিদ এবং আসিফের কাছ থেকে আপনি 5 লাখ টাকা করে নিতেন, সেই সব ডকুমেন্টস আমার কাছে আছে, আমি সব ফাঁস করে দেব। নাসিরউদ্দিন পাটোয়ারির এই হুমকির পর চুপ করে বসে থাকেননি রাশেদ খান। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে পুরো ঘটনাটি জনসম্মুখে নিয়ে আসেন। রাশেদ খান তার পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। রাশেদ দাবি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির মানসিক সমস্যা রয়েছে। শুধু তাই নয়, রাশেদ খান পাল্টা অভিযোগ তুলে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি নিজেই ফ্ল্যাট কিনেছেন এবং সেই ফ্ল্যাট কেনার সমস্ত দুর্নীতির ডকুমেন্টস এনসিপির ভেতরেই সংরক্ষিত আছে। 5 লাখ টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে রাশেদ খান তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন তার কোনো ফ্ল্যাট নেই, কোনো অবৈধ সম্পদ নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে তিনি কখনোই 1 টাকাও নেননি। রাশেদ উল্টো নাসিরউদ্দিন পাটোয়ারিকে চ্যালেঞ্জ করেছেন ক্ষমতা থাকলে যেন সেই সব তথাকথিত গোপন তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয়। রাশেদের মতে প্রধানমন্ত্রী, মন্ত্রী বা সহকর্মীদের নিয়ে নাসিরউদ্দিনের এই ধরনের আপত্তিকর কথাবার্তা এবং মিথ্যাচার রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এখন প্রশ্ন হচ্ছে, নিরপেক্ষ জায়গা থেকে এই পুরো পরিস্থিতিকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক ভাষা হয়তো অনেক ক্ষেত্রে আক্রমণাত্মক। তিনি হয়তো প্রচলিত রাজনৈতিক শিষ্টাচারের ধার ধারেন না, কিন্তু তার এই স্পষ্টবাদিতাকে কিছুটা সমর্থন না করে উপায় নেই। বাংলাদেশের রাজনীতিতে যখন সবাই মেপে মেপে কথা বলে, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস দেখাচ্ছেন। তার ভাষায় হয়তো তীব্রতা আছে, কিন্তু তার মানে এই নয় যে একটি গণতান্ত্রিক দেশে মত প্রকাশের কারণে কারো গাড়ি বহরে হামলা চালানো হবে, শারীরিক নিগ্রহ করা হবে। বিএনপি বা অন্য বিরোধীরা নাসিরউদ্দিন পাটোয়ারির কথায় আহত হয়ে যদি মামলা করে থাকেন তবে সেটি আইনি প্রক্রিয়া, কিন্তু সিলেটে বা হবিগঞ্জে এনসিপির মতো একটি নতুন দলের উপর যেভাবে নগ্ন হামলার হয়েছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি রাজনৈতিকভাবে ভুল কিছু বলেও থাকেন তার জবাব রাজনৈতিকভাবেই দেয়া উচিত ছিল। ইট পাটকেল ছুঁড়ে বা গাড়ি ভাঙচুর করে বিরোধীরা মূলত নিজেদের অসহিষ্ণুতারই প্রমাণ দিচ্ছে। তাছাড়া রাজনৈতিক মহলে আরেকটি সূক্ষ্ম বিশ্লেষণ ঘুরে বেড়াচ্ছে। অনেকেই মনে করেন জামায়াত ইসলামীর মতো সুসংগঠিত শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য এনসিপি একটি বড় নিয়ামক হতে পারত, কিন্তু বর্তমান সরকার বা একটি বিশেষ মহল হয়তো জামায়াতকে ঠেকাতে এনসিপিকে স্পেস দিতে গিয়ে উল্টো পরিস্থিতি জটিল করে ফেলছে। অনেকেই সতর্ক করছেন যে এনসিপি যদি লাগামহীন হয়ে যায় তবে তারা ভবিষ্যতে আরো বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে। সার্জিস আলম এখন বিএনপির হাড্ডি ভাঙার ঘোষণা দিচ্ছে, মানে তারা এখন বলছে যে বিএনপি সরকার পতন করে দিবে, জাস্ট সময়ের অপেক্ষা মাত্র। এখন তারা বিএনপিকে এই ধরনের হুমকি দিচ্ছে, আর ছাত্রদলকে নাকি তারা রাস্তায় পেলে ন্যাংটা করে নাকি পেটাবে, এই ধরনেরও তারা বিবৃতি দিচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি উনি সহ গতকালকে রাতে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম ওনাদের গাড়ির উপর হামলা হয়েছে। এটাকে কেন্দ্র করে এখন বলছে তারেক রহমান তাহলে সরাসরি আমাদেরকে বলে দিক আমাদের সাথে যুদ্ধ করতে চায়, তারেক রহমান তাহলে বলে দিক তাদের পুলিশ বাহিনী দিয়ে পেটুয়া বাহিনী। পুলিশের নতুন ট্যাগ হচ্ছে পুলিশ
পেটোয়া বাহিনী কে দিল? এনসিপি। এই হচ্ছে বর্তমান এনসিপির অবস্থা, ভাবা যায়। তবে যে যাই বলুন না কেন ভাই, আওয়ামী লীগের একজন সতীর্থ হয়ে কিংবা একজন কর্মী হয়ে আসলে বর্তমান তাদের এই খেলা এনজয় করছে একদম মনের ভিতর থেকে বললাম। আমি আপনাদেরকে আরেকটা ফুটেজ দেখাতে চাই, সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। ভাই আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগেরে থাপড়াবো, মানে ছাত্রলীগের, বুঝছেন? কিন্তু ভাই সামনে পাইছিলাম, থাপড়ানোর সুযোগ পাইনি। মানে সবাই মারামারি শুরু করছে, ওরা মারতেছে সবাই, আমি কোথায় দিয়ে থাপ্পড় দিব? আমি আজকে আমি তো হাসিনা থাকাকালীনই হাসিনারে শহীদ মিনারে গিয়ে বলছিলাম যে ওরা চুল দিয়ে গুদি থেকে নামাবো, বলছিলাম না? তো সেই থাকাকালীন বলছি, আর না এখন বলতেছি, দুটার মধ্যে অনেক তফাৎ না? আর এখন তো না, এখন তো একটা মানে আপনি যে যারা আওয়ামী লীগের পাচার, তো ঠিক আছে, তো ওরাও এসে বলবে যে হাসিনা খারাপ না, কয়জনের সাহস। মানে ওনার খুব শখ আওয়ামী লীগকে উনি পেটাবে, মানে আওয়ামী লীগকে হাতের কাছে পেলে উনি চর মারবে। আমি শুধু ওনার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই সমন্বয়কে কেন্দ্র করে বা এনসিপির এই নেত্রীকে কেন্দ্র করে আপনি দেশে থাকুন, কেমন? এটা হচ্ছে রিকোয়েস্ট। অবশ্যই আপনি থাপড়াবেন, অবশ্যই থাপড়াবেন। সেটা ঘাটে থাপড়াবেন, মাঠে থাপড়াবেন নাকি খাটে থাপড়াবেন, সেটা ডিসাইড করবে আওয়ামী লীগ। আই রিপিট, আপনি ঘাটে থাপড়াবেন না মাঠে থাপড়াবেন নাকি বেডরুমে থাপড়াবেন, সেটা সম্পূর্ণ ডিসাইড করবে আওয়ামী লীগ। জাস্ট একটুখানি সবুর করো। দর্শক, রাজনীতিতে একটা জরুরি খবর যে বাংলাদেশে 111 ঘটাতে নানান গোষ্ঠী উঠে পড়ে লেগেছে এবং এটা তারেক রহমানের জন্য জরুরি সতর্কবার্তা। দর্শক, বাংলাদেশের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে আপনারা দেখছেন 7 জিওগর আসার আগে, এই যে এনসিপির সাথে মারামারি, জামাতের এমপির বাসভবনে মব, নারীর গায়ে হাত তোলা, আবার মতিঝিলে মেট্রো রেলের নিচে বোমা পাওয়া, এরকম আরো নানান ঘটনা, এবং ছাত্রলীগ ছাত্রদল মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারামারি বাজানো, এবং এরকম ঘটনা দেশে চলতে থাকবে এবং একে একে এমপির, মন্ত্রীর, অমুকের তমুকের লিঙ্ক ভাইরাল হওয়া। মানে এই মুহূর্তে রাজনীতি বা সামাজিক পরিস্থিতি কিন্তু অস্থির, যে মানুষ না, রাজনীতিতে কোনো ঝামেলা নাই, মানুষ কর্মসংস্থানের জন্য চেষ্টা করছে, উদ্যোক্তা হওয়ার ট্রাই করতেছে, ব্যবসা বাণিজ্যের চেষ্টা করছে। আমরা আলোচনা করছি যে কোন দেশ থেকে কত টাকা ইনভেস্টমেন্ট আসবে, বিদেশি কোনো গার্মেন্টস, কোনো শিল্প কারখানা বাংলাদেশে হবে কিনা। রাজনীতিতে এইসব আলোচনা কিন্তু নেই, উন্নয়নের আলোচনা কিন্তু নেই। কিভাবে ঢাকার শহরে জলাবদ্ধতা আমরা দূর করতে পারবো, কিভাবে আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে পারবো, এই আলোচনা নেই। আলোচনা হচ্ছে কার লিঙ্ক ভাইরাল হলো, অমুককে বহিষ্কার করতে হবে, তমুককে এই কাজ করেছে, অমুককে মেরেছে, হ্যাঁ, বালুর ট্রাক সামনে এসেছে, এগুলো নিয়ে। এগুলো আলামত ভালো না। আবার এর মধ্যে শেখ হাসিনা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন যে কোনো মূল্যে, তাতে তার প্রাণ নেশের হুমকি থাকলেও। আবার মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা হলেও বেঁকে বসেছে, ইসরায়েল সাবোটাজে ষড়যন্ত্র করছে, এবং আওয়ামীপন্থী যে হুজুর আছে তারা কৌমিদের ব্যানারে সক্রিয় হচ্ছে। যেমন মুফতি রুহুল আমিন দৃশ্যপটে এসেছে, এটা ওভারঅল গোয়েন্দা সংস্থার খেলা এবং রয়ের খেলা। রুহুল আমিন দৃশ্যপটে এসেছে। এখন রুহুল আমিনকে যদি জুলাইপন্থীরা মারে, পিটায়, তখন এটা নিয়ে আর এক ঘটনা। এবং হুজুরদের মধ্যে অস্থিরতা। আবার এনসিপি নাকি জামাত জোট ছেড়ে যাবে, কৌমি 7 দলীয় জোট তৈরি করার চেষ্টা, জামাতকে একলা করে দেওয়ার চেষ্টা। মানে ওভারঅল রাজনীতি এখন স্বাভাবিকভাবে চলছে না। দর্শক, এই বাস্তবতায় এর মধ্যে আবার ভারত উঠে পড়ে লেগেছে যে তারেক রহমানকে ভারত নেবেন, ভারত সফরে নেবেন। এই জন্য ভারত জোরালো চেষ্টা করে। সরাসরি দ্বিপাক্ষিক আমন্ত্রণে যে তারেক রহমান যাবেন না, এটা মোদি বুঝতে পারছেন, যার ফলে দ্বিপাক্ষিক আমন্ত্রণ জানায়নি, এমন জায়গায় আমন্ত্রণ জানিয়েছে এবং আগেভাগে আমন্ত্রণ জানিয়েছে যে জায়গাটায় বাংলাদেশ চায়। যেমন ব্রিক্স এর মেম্বার হতে বাংলাদেশ চায়। এখন ব্রিক্স এর অবজারভার রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগেও গিয়েছেন, এবার তারেক রহমানকে আহ্বান জানানো হয়েছে যে আপনি ব্রিক্স কনফারেন্সে যোগ দেন সেপ্টেম্বরে, সম্ভবত 12-13 তারিখ বা 14 তারিখ, এই টাইমটায়। তো দর্শক, এই বাস্তবতায় ভারত সফরে যদি তারেক রহমানকে নিতে পারে তাহলে কেল্লা ফতে। তারেক রহমানকে ভারত সফরে নিতে পারলে বুঝবেন যে ঘটনা ঘটে গেছে। কিভাবে? ভারত সফরে নিয়েই দেখবেন যে 111 ঘটিয়ে দিচ্ছে।
তারেক রহমানের ভারত সফর এটা হবে একটা ফাঁদ, কারণ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সাজিদ আলম থেকে নিয়ে কথা হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে অসংখ্য ঘটনা যে ঘটতেছে এইগুলো নিয়ে কথা হচ্ছে। এই বিষয়গুলো দেখে এবং সাজিদ আলমদেরকে নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।